হ্যালো এভরিওয়ান। তো নিশ্চয়ই তোমরা সবাই ভালো রয়েছো এবং পড়াশোনাও করছো। তো আজকে আমরা নবম শ্রেণীর যে পরমাণু গঠন চ্যাপ্টারটা পড়াচ্ছিলাম তার আরেকটা নতুন ভিডিও নিয়ে আসছি। তো যেখানে আজকে আমরা আলোচনা করব আরো একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হচ্ছে কিনা নিউক্লিয় বল এবং বিশেষ করে নিউট্রনের আবিষ্কার হওয়ার পরে যেই বলের যে কারণটা এবং তার যে বৈশিষ্ট্যগুলো আরো বেশি বেশি করে আলোচনা হলো এবং চর্চা হলো। তো সেই জিনিসটার আলোচনাতে আমরা আজকে আসছি। প্রথমে চলে আসছি নিউট্রনের আবিষ্কার। তো বিজ্ঞানী রাদারফোর্ড তো আলফা কণা বিক্ষেপণ পরীক্ষার দ্বারা প্রোটনের আবিষ্কার করেই দিয়েছেন। প্রোটন আবিষ্কার হওয়ার পরে তাছাড়া নিউক্লিয়াসের অস্তিত্ব তিনি দিয়েছেন, যে নিউক্লিয়াস রয়েছে পরমাণুর ভেতরে একটা ক্ষুদ্রতম অঞ্চল। কিন্তু সেই ক্ষুদ্রতম অঞ্চলে যে এতগুলো প্রোটন কি করে আছে তার সম্পর্কে রাদারফোর্ড কিন্তু 1920 খ্রিস্টাব্দের দিকে তিনি যে কাল্পনিক ভাবে বলেছিলেন যে ওর মধ্যে নিশ্চয়ই নিস্তড়িত কোনো যে কণা, যেটা নিউট্রন তখন পর্যন্ত নাম দেওয়া হয়নি বা অস্তিত্ব পাওয়া যায়নি, অস্তিত্ব আছে, কোনো না কোনো একটা নিস্তড়িত কণা রয়েছে। শুধু তিনি কল্পনার উপর ভিত্তি করে বলেননি, কারণ কি তিনি অনেক পরীক্ষা করার সময়, বিশেষ করে যে আইসোটোপ যার সম্পর্কে আমরা জানবো, সেই আইসোটোপ এক আইসোটোপ থেকে অন্য আইসোটোপে রূপান্তরের সময় তিনি দেখেছিলেন যে যে পরমাণুগুলোর ভর কিন্তু যে তার প্রোটন সংখ্যার থেকে একটু বেশি হচ্ছে, প্রায় দ্বিগুণের কাছাকাছি হচ্ছে বা তুলনামূলক দ্বিগুণের থেকেও বেশি হচ্ছে। তো এর দ্বারা তিনি কি ধরলেন যে নিশ্চয়ই অন্য কোনো একটা তৃতীয় সাব অ্যাটমিক পার্টিকেল কিন্তু পরমাণুর মধ্যে রয়েছে। তো সেটার আবিষ্কার করবেন কে না স্যাডউইক, জেমস স্যাডউইক, যিনি কিনা রাদারফোর্ডেরই ছাত্র। তিনি 1932 খ্রিস্টাব্দে একটা পরীক্ষার মধ্য দিয়ে পুরোপুরি নিউট্রন কণাটিকে তিনি ডিটেক্ট করবেন। সেই বিক্রিয়াটা ছিল এরকম, এটা একটা নিউক্লিয় বিক্রিয়া যেখানে বেরিলিয়াম যে পাতের উপর তিনি আলফা কণা কি জিনিস আমরা জেনেছি, এটা প্রকৃতপক্ষে দুটো প্রোটন দুটো নিউট্রন নিয়ে গঠিত একটা ধনাত্মক আধানগ্রস্ত কণা, যেটা প্রকৃতপক্ষে হিলিয়ামের নিউক্লিয়াস। তো যেখানে কিন্তু আলফা কণা থাকবে আমরা জানি সেখানে হিলিয়াম গ্যাস ভর্তি থাকে। তো সেই হিলিয়াম না যেটা আলফা কণা নিয়ে বেরিয়াম পাতের উপর আঘাত করার ফলে সেখান থেকে তিনি পেয়েছিলেন যে কার্বন পরমাণুতে তিনি কনভার্ট করেছিলেন। এইভাবে যে এক পরমাণু থেকে অন্য পরমাণুতে রূপান্তর করেছিলেন এবং সঙ্গে সঙ্গে এখানে নিউট্রন কণাকে তিনি আবিষ্কার করেছিলেন। তো এখানে এটা একটা নিউক্লিয় বিক্রিয়া, অর্থাৎ নিউক্লিয়াসের সঙ্গে নিউক্লিয়াসের সংযোজন হচ্ছে। দেখো তোমরা নিচে যে সংখ্যাগুলোর যোগফল, উপরে যে যোগফল, এখানের সংখ্যার যোগফল, এটা কিন্তু মিলবে। তো এইভাবে এই একটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া দ্বারা বিজ্ঞানী জেমস স্যাডউইক কিন্তু এই নিউট্রন পার্টিকেল কণাটিকে ক্ষণস্থায়ী ভাবে তিনি কিন্তু নিউক্লিয়াসের বাইরে এনে ডিটেক্ট করেছিলেন। তো এই নিউট্রনের আবিষ্কার হওয়ার পর জানা গেল কোনটা নিউট্রন আর কোনটা প্রোটন এই নিউক্লিয়াসের মধ্যে ছোট্ট অঞ্চলে যারা কে প্রোটন কে নিউট্রন এটা কিন্তু বোঝার উপায় ছিল না। তো সেই জন্য এই নিউট্রন আর প্রোটন কি করে এদের মধ্যে একটা শক্তিশালী বলের অস্তিত্ব রয়েছে বা সৃষ্টি হচ্ছে সেটা নিয়ে এবারে বিভিন্ন গবেষণা শুরু হলো। তো এই যে ছোট্ট জায়গায় যারা রয়েছে এই নিউক্লিয়াসের মধ্যে থাকা প্রোটন আর নিউট্রনকে যেহেতু আলাদা করে ডিটেক্ট করা যায় না, এদেরকেই নাম দেওয়া হচ্ছে, যে কেউ কে এদেরকে বলা হয় নিউক্লিয়ন, অর্থাৎ নিউক্লিয়াসের মধ্যে থাকা পার্টিকেল কণাকে বলা হচ্ছে নিউক্লিয়ন। সে প্রোটনও হতে পারে, সে নিউট্রনও হতে পারে, যে কেউ হতে পারে, যেহেতু এটাকে আলাদা করে ডিটেক্ট করা যাচ্ছে না। তো এই নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয়ন গুলোর মধ্যে যে একটা শক্তিশালী বন্ধনী নিশ্চয়ই বা আকর্ষণ বল নিশ্চয়ই আছে, যে বলের দরুন কিন্তু প্রোটনের যে বিকর্ষণ বল, সেই বিকর্ষণ বলকেও তার থেকেও শক্তিশালী নিশ্চয়ই সেই বল যেটা ধরে রেখেছে নিউক্লিয়াসটা। তো এই নিউক্লিয় বল সম্পর্কে আমরা এর যে উৎপত্তির কারণ সম্পর্কে যে কতগুলো তত্ত্ব রয়েছে, একটা হচ্ছে মেসন তত্ত্ব। মেসন তত্ত্বটা কি? তাহলে নিউক্লিয় বল হচ্ছে সেই শক্তিশালী বল যেটা নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয়ন গুলোকে ধরে রেখেছে।
তো মেসন তত্ত্ব বলছে কি না, নিউক্লিয়াসের মধ্যে যে নিউক্লিয়ন গুলোর মধ্যে অবিরাম গতিতে প্রোটন থেকে নিউট্রন কিংবা নিউট্রন থেকে প্রোটনে কনভার্সন হচ্ছে, এবং এই কনভার্সনের জন্য দায়ী হচ্ছে একটা কণা, সেটাকে না মেসন কণা। মেসন কণা যে তিন ধরনের মেসন কণা, পাই প্লাস, পাই মেসন কণা বলে বলা আছে, পাই মাইনাস এবং পাই জিরো। অর্থাৎ একটা হচ্ছে ধনাত্মক মেসন কণা, ঋণাত্মক মেসন কণা এবং স্তরিত মেসন কণা। এবং এই মেসন কণাগুলোর ভরই বা কি ধরনের, এই মেসন তত্ত্বে বলছে মেসন কণাগুলোর ভর যে একটা ইলেকট্রনের ভরের প্রায় 200 গুণের সমান। অর্থাৎ নিঃসন্দেহে ইলেকট্রন থেকে একটু বড় হবে এবং তাদের তুলনায়, আর প্রোটন আর নিউট্রনের তুলনায় ছোটই হবে। তো এই রকম ভাবে যে কনভার্সন হচ্ছে প্রোটন থেকে নিউট্রনে, অর্থাৎ একটা প্রোটন যেন একটা পাই প্লাস কণাকে ছেড়ে দিয়ে একটা নিউট্রনে কনভার্ট হচ্ছে, কিংবা একটা নিউট্রন কণা কি করছে, একটা প্রোটন হচ্ছে সঙ্গে সঙ্গে পাই মাইনাস কণাকে ছাড়ছে, রূপান্তর হচ্ছে। অর্থাৎ নিউট্রন এইভাবে রূপান্তর হচ্ছে, প্রোটন এইভাবে রূপান্তরিত হচ্ছে, এবং এই রূপান্তর দরুন হচ্ছে কি একটা শক্তিশালী আকর্ষণ বলই তৈরি হচ্ছে। একে বলা হচ্ছে মেসন তত্ত্ব। যেমন মেসন তত্ত্বটাকে সহজে বোঝার চেষ্টা করো, যদি ধরো কতগুলো ছাত্র একজোট হয়ে মাঠে ফুটবল খেলছে, ওই বলটাকে তারা নিজেদের মধ্যে আদান প্রদান করেই কিন্তু তারা একজোট হয়ে বসে রয়েছে। অর্থাৎ কোনো না কোনো কিছু একটা আদান প্রদানের দরুন কিন্তু একটা বল তাদেরকে, আকর্ষণ বল তাদেরকেই ধরে রেখেছে। সেই বল কণাটিকে যদি আমরা সরিয়ে নিয়ে অপসারণ করে নিই, তার ফুটবলটাকেই আমরা নিয়ে নিলাম, তাহলে দেখবো যে আবার তারা বিচ্ছিন্ন হয়ে গেছে। যদিও বাস্তবের সঙ্গে এটা একটা অদ্ভুত লাগছে, তো আমরা জাস্ট বোঝাচ্ছি যে একটা কণার আদান প্রদানের দরুন কিন্তু কোনো না কোনো বল কাজ করে। যেমন ভাবে আমরা যেমন এই যে মহাকর্ষ বলের কথা ধরেছি, মহাকর্ষ বল কিভাবে মহাবিশ্বে থাকা যে এই চন্দ্র সূর্য গ্রহ পরস্পরকে আকর্ষণ করছে, বিভিন্ন নক্ষত্রদের মধ্যে আকর্ষণ হচ্ছে, যে গ্রাভিটেশন ফোর্স বলে বলছি, এখানে বিজ্ঞানীরা কাল্পনিক গ্রাভিটন নামক কণার তত্ত্ব বলছেন যে এই কণার আদান প্রদান হচ্ছে, যদিও সেই কণার অস্তিত্ব পাওয়া যায়নি, খোঁজ চলছে। তো এই রকম ভাবে বিজ্ঞানীরা ধরে নিচ্ছেন যে কোনো বলের পিছনে কোনো যে কণার কি একটা তার ভূমিকা রয়েছে। সে যাই হোক, এটাই গেল মেসন তত্ত্ব থেকে এর যে একটা ব্যাখ্যা। আবার ভর বিচ্যুতি থেকে ও নিউক্লিয়াস যে ধরে রেখেছে, একটা তো শক্তি দরকার, যে নিউক্লিয়াসটাকে ধরে রাখার জন্য একটা শক্তি দরকার, সেই শক্তিটা আসছে কোথা থেকে? আমরা ভর বিচ্যুতি থেকেও কিন্তু যে শক্তি ভরের রূপান্তর বিজ্ঞানী আইনস্টাইন দিয়েছিলেন, E সমান mc², সেই শক্তি যেটা ভর বিচ্যুতির দরুন হচ্ছে। ভর বিচ্যুতি জিনিসটা কি? আমরা নিউক্লিয়াসের মধ্যে কে কে থাকে জানি, প্রোটন আর নিউট্রন। একটা প্রোটনের ভর কত? একটা প্রোটনের ভর আমরা প্রায় জানি যে 1.007276 AMU, কিংবা একটা নিউট্রনের ভর কত, অ্যাটমিক মাস ইউনিট আমরা বলছি 1.008568, এইরকম AMU এককে, কিংবা আমরা যদি কিলোগ্রাম এককেও লিখতে পারতাম। তো দেখতে পাচ্ছ যে ভরের দিক থেকে নিউট্রন কণা কিন্তু একটু সামান্য বেশি ভারী প্রোটনের থেকে। এই যে প্রোটন এবং নিউট্রন গুলো যারা রয়েছে, কোন একটা পরমাণুর ক্ষেত্রে যদি দেখা যায় যে নিউট্রন, প্রোটন আর ইলেকট্রনের ভর যেহেতু নগণ্য, ইলেকট্রনের ভর প্রায় এইরকম একটা, তো এটা অত্যন্ত নগণ্য করে এটাকে যদি বাদই দেওয়া যায়, কোন একটা পরমাণুর ভেতরে থাকা যে প্রোটন এবং নিউট্রন গুলোর ভরের যোগফল হওয়ার কথা পরমাণুটার ভর বা নিউক্লিয়াসটার ভর, কিন্তু দেখা গেছে নিউক্লিয়াসটা তার থেকে একটু কম ভর বিশিষ্ট হচ্ছে। তাহলে সেই যে ভর বিচ্যুতিটা ঘটছে, আমরা তাকে যদি ডেল্টা এম বলে বলি, এই পরিমাণ ভর পুরো শক্তিতে রূপান্তরিত হয়। আইনস্টাইনের যে সূত্র আমরা জানি, সেই সূত্র অনুযায়ী কিন্তু শক্তিতে রূপান্তরিত হয়ে গিয়ে সেই নিউক্লিয়াসটাকে ধরে রাখতে সাহায্য করছে। তো ভর বিচ্যুতির তত্ত্বটা থেকেও কিন্তু আমরা একটা নিউক্লিয় বলের যে ধারণা আমরা দিতে পারি। তো এখন চলে আসছি ওই নিউক্লিয় বল, এইটার কতগুলো বৈশিষ্ট্য নিয়ে। কারণ কি, এই যে বলটা অত্যন্ত শক্তিশালী একটা বল নিঃসন্দেহে। কারণ কি, প্রোটনগুলোর বিকর্ষণ বলকেও তারা এখানে ওভারকাম করে তাকে ধরে রাখতে সক্ষম হচ্ছে।
তো এই বলের যে বৈশিষ্ট্য এখানে দেখতে পাবো যে এই বলটা কিন্তু একটা কেবলমাত্র এই যদি নিউক্লিয়াস বলি যার ব্যাস 10⁻15 মিটার অর্ডারের, অর্থাৎ ফার্মি যাকে বলা হচ্ছে এক ফার্মি অর্ডারের, সেই ব্যাসের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ, তার বাইরে কিন্তু এই বলের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়। তাহলে 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এর অস্তিত্বটা কোথায় রয়েছে, কেবলমাত্র নিউক্লিয়াসের যে ব্যাসের সমতুল্য দৈর্ঘ্যের মধ্যে এর অস্তিত্ব খুঁজে পাওয়া যায়। দ্বিতীয় একটা বৈশিষ্ট্য কি, এই বলটা কিন্তু একটা মৌলিক বল। যে মৌলিক বল বলতে কি, আমরা জানি মহাবিশ্বে যতগুলো যা কিছু ঘটছে বিভিন্ন বল তার জন্ম দেয়। 4টা প্রধানত যে মৌলিক বল রয়েছে, একটা হচ্ছে মহাকর্ষ বল, একটা হচ্ছে স্থির তড়িৎ আকর্ষণ বল বা তড়িৎ চুম্বকীয় আকর্ষণ বল, যাকে বলা হচ্ছে তড়িৎ চুম্বকীয় আকর্ষণ বল। তৃতীয়ত হচ্ছে যাকে বলছি নিউক্লিয় বল। আর একটা বল হচ্ছে কি উইক ফোর্স বলে আমরা জানবো, উইক বল, যেটা কিনা কোনো একটা কণা থেকে আরেকটা কণা যখন বিচ্ছুরিত হয়ে ভেঙে বেরিয়ে যাচ্ছে সেই অবস্থাতে যে বলটা কাজ করে। তো এই নিউক্লিয় বল কিন্তু একটা মৌলিক বল। এই বল এর মান কিন্তু যে 10⁻, মহাকর্ষ বলের 10⁻40 গুণ। মহাকর্ষ বলের সূত্র তোমরা জানো, F সমান Gmn/m1m2/r²। অর্থাৎ সেটা বলছি না এখানে, সেই মহাকর্ষ বল তার থেকে 40 গুণ শক্তিশালী এই বল। কিন্তু মহাকর্ষ বল কিংবা তড়িৎ চুম্বকীয় আকর্ষণ বল, যেখানে দুটো আধানের মধ্যে আকর্ষণ বল Q1 Q2/4πε0r² এসআই পদ্ধতি হলে, অর্থাৎ এগুলো একটা ব্যস্ত বর্গ সূত্র। ব্যস্ত বর্গ মানে কি, এখানে দূরত্বের সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ব্যস্তানুপাতিক সম্পর্ক এবং বর্গ সম্পর্কে সম্পর্কযুক্ত। কিন্তু নিউক্লিয় বলটা কিন্তু এইরকম কোনো ব্যস্ত বর্গ বল নয়। দ্বিতীয় একটা সূত্র যেটা আমরা জানবো, এটা একটা মৌলিক বল এবং এই বলটা মহাকর্ষ বলের থেকে প্রায় 40 গুণ শক্তিশালী এবং এটা ব্যস্ত বর্গ বল নয়। তো এই হচ্ছে যে নিউক্লিয় বলগুলো যেটা দেখা যায় নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয়নগুলোকে ধরে রেখেছে, তাদের যে বৈশিষ্ট্যগুলো। এবং এই বল কখনো কখনো কিন্তু আবার নিউক্লিয়াসকে ধরে রাখতে সক্ষম হয় না। আমরা তেজস্ক্রিয়তা পড়ছিলাম, যে তেজস্ক্রিয়তার আবিষ্কারক কে, না হেনরি বেকারেল। বেকারেল আবিষ্কার করেছিলেন বেকারেল রশ্মি, কিন্তু প্রকৃতপক্ষে তেজস্ক্রিয়তা নামকরণটা করেছিলেন কিন্তু কুরি, যে তার স্বামী স্ত্রী ম্যাডাম কুরি এবং পিয়ারি কুরি মিলে তারা কিন্তু তেজস্ক্রিয়তাটা আবিষ্কার করা থেকে শুরু করে আরো নতুন নতুন তেজস্ক্রিয় মৌল, রেডিয়াম, পোলোনিয়াম, এই সমস্ত মৌলগুলো আবিষ্কার করে কিন্তু তারা আমাদের বিজ্ঞানকে আরো এগিয়ে নিয়ে গেছে এবং তারাও অমর হয়ে রয়েছে এবং সেই কাজের জন্য তারা কিন্তু নোবেল প্রাইজও পেয়েছিলেন। তো সে যাই হোক, এই যে তেজস্ক্রিয়তা সৃষ্টি হচ্ছে, তাহলে নিশ্চয়ই সেই সমস্ত পরমাণুর নিউক্লিয়াসে এই বল তাদেরকে ধরে রাখতে পারছে না, প্রোটন কিংবা নিউট্রন, নিশ্চয়ই কিছু ঘটনা ঘটছে। তো সেই তেজস্ক্রিয়তা বোঝানোর সময় আমরা বলেছিলাম যে এই নিউক্লিয়াসের মধ্যে থাকা প্রোটন নিউট্রনের সংখ্যা যদি আমরা 210 এর বেশি কিংবা 206 এর বেশি বলতে পারি, যদি পেরিয়ে যায় ভর সংখ্যাটা, কিংবা নিউট্রন এবং প্রোটন গুলো থাকার যে অনুপাতটা, এই অনুপাতের মানটা যদি 1.54 এর থেকে বেশি হয়ে যায়, তখন নিউক্লিয় বল, অর্থাৎ এই অবিরাম গতিতে সৃষ্টি হওয়া নিউক্লিয় বলও কিন্তু পারবে না তাকে আটকে রাখতে এবং সেখানে নিউক্লিয়াসটা থেকে অবিরত আলফা, বিটা, গামা এই সমস্ত বেরোতে থাকে। গামা যদিও কোনো শক্তি, এটা কোনো কণা নয়, আলফা বিটা হচ্ছে কণা, আমরা জেনেছি। তো এইভাবে আমরা নিউক্লিয় বল সম্পর্কে জানলাম এবং এই কখনো কখনো সে বল কার্যকরী ভূমিকা নিতে পারে না নিউক্লিয়াসটাকে ধরে রাখতে, সেটাও জানলাম। তোমরা বইটাকে ভালো করে পড়বে।